জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিম বিল্লাহ। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ৫২ আসামির সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতের রায় পুরোপুরি বাতিল করা হয়েছে। আওয়ামী লীগের সরকারের শেষবারের অভিযোগপত্র ছিল অবৈধ বলেও পর্যবেক্ষণ করেন হাইকোর্ট। ২০০৪ সালের ২১ আগস্ট হামলার পরদিন ২টি মামলা হয় মতিঝিল থানায়। মামলায় ৪ বছর পর ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় সিআইডি। ২০১৮ সালের ১০ অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনাল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, ডিজিএফআইয়ের ডিজি রেজ্জাকুল হায়দার সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আর তারেক রহমান সহ ১৯ জনকে দেয়া হয় যাবজ্জীবন। ৬ বছর পর আপিলের রায়ে রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ সব আসামিদের খালাস দিয়ে বিচারিক আদালতের রায় বাতিল করে দেন। ঘটনার সঙ্গে আসামিদের কোনো ধরনের সম্পৃক্ততা পায়নি উচ্চ আদালত। পরে আসামি পক্ষের আইনজীবীরা জানান, প্রকৃত অপরাধী না খুঁজে আওয়ামী লীগ রাজনৈতিক ফয়দা নিয়েছে। ২১ আগস্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপির নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা বিদেশি শক্তির দ্বারা পরিকল্পিত ছিল। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এই হামলার দায় বিএনপির উপর চাপিয়ে দিয়েছিল এবং একটা মিথ্যা মামলা তৈরি করে ফাঁসানো হয় তারেক রহমানকে। এদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে আদালতের দেয়া রায়ে বিএনপি সন্তুষ্ট বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একবারে ন্যায় বিচার হয়েছে, এই বিচার হয়নি আওয়ামী লীগের আমলে। কারণ তার বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ একজন লোককে নিয়ে, কাহার আকান্তকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বানালো, সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে। তারা জনাব তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে সাজা দিবে, শাস্তি দিবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক, আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে ফাঁসাতে চেয়েছিল। এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে, সাজানো একটি গল্প তৈরি করে, সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। শেখ হাসিনার দুর্নীতিগ্রস্ত স্বৈর শাসনামলে বছরে অন্তত $16 বিলিয়ন পাচার হয়েছে। শ্বেতপত্রে এ তথ্যই উঠে এসেছে। শ্বেতপত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই প্রতিবেদনকে ঐতিহাসিক উল্লেখ করে তিনি বলেন, শ্বেতপত্র দ্বারা উন্মোচিত হবে আওয়ামী লীগ আমলের অর্থনীতির দুরবস্থা। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে দেশের অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। আগামীকাল ওয়েবসাইটে প্রকাশ করা হবে এই প্রতিবেদন। এ সময় প্রধান উপদেষ্টা কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এটি জনসম্মুখে আসা উচিত। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে যা অন্তর্ভুক্ত করা উচিত। 400 পৃষ্ঠার এই শ্বেতপত্রে উঠে আসে 7টি মেগা প্রকল্পের প্রত্যেকটিতে 10,000 কোটি টাকার বেশি অপচয় হয়েছে। ঐতিহাসিক দলিল কি বলার জন্য, যেটা তো ঐতিহাসিক দলিল শুধু যা ঘটেছে তা না, যা ঘটে নাই তার জন্য ঐতিহাসিক দলিল, যা হয় নাই সেই জন্য এটা প্রতি স্তরে আমাদের পাঠ্য হওয়া উচিত। যে নিজেকে আবিষ্কার করার জন্য একটা কারণ, কেন আমরা এটা প্রকাশ করতে পারলাম না? আমাদের চোখ কেন হারিয়ে গেছি? এটা শিক্ষা ব্যবস্থায় সকল স্তরে, কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে সকল বিষয়ে পাঠ্যকে করতে দরকার। জিনিসটা শুধু বোঝার জন্য পুঁজিবাদের থেকে একটা অলিগারকে জন্ম দিল কিছু কতিপয় অতি বিত্তশালী ব্যক্তি হলো, যারা পুরো নীতি প্রণয়নকে কুক্ষিগত করে ফেলল এবং সেই রায় এবং বলেছে যে এই দশককে অলিগারকের উত্থানের দশক হিসেবে বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়তো চিহ্নিত করা হবে আর কি। যে ক্ষত সৃষ্টি হয়েছে, ক্ষত অনেক গভীর, আমরা আন্দাজও করতে পারি নাই যে এত দূর পর্যন্ত এটা যেতে পারে এবং এত বিস্তৃত হতে পারে। একটি উন্নয়ন আখ্যানের ব্যবচ্ছেদ, সেহেতু যে উন্নয়নের আখ্যানটি বলা হয়েছিল সেটি যে কোনো দিক থেকে যে কতভাবে কৃত্রিম এবং সেই অর্থে উদ্দেশ্য প্রণোদিত ছিল, এইটি আমরা এই পুরো জিনিসটার ভিতর দেখেছি।
পাচার হওয়া টাকা ফেরানো সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। রোববার সন্ধ্যায় নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও বলেন, অর্থ চুরির প্রমাণ সংগ্রহ করা হচ্ছে, শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। পোস্টমর্টেমের মাধ্যমে যেটা বেরিয়ে আসছে এটা একটা ভয়াবহ চিত্র। আমাদের চোখের সামনে, পুরো বাংলাদেশের মানুষের চোখের সামনে দিয়ে একটা লুটপাট চলেছে। খুব যে বেশি লোক তা না, এটা পলিটিশিয়ান ছিলেন, ব্যুরোক্র্যাট ছিলেন, অলিগার কিছু বিজনেসম্যান ছিলেন। এদের যে যোগ সাজসে এই করা হয়েছে। আমাদের পুরো ফোকাসটা থাকবে এই টাকাটা কিভাবে ফেরানো যায়। এটাকে আগে তো ট্রেস করতে হবে, কোথায় টাকাটা আসলে চুরি করে ওরা নিয়ে গেছে। আর সেকেন্ড হচ্ছে যে টাকাটা কিভাবে ফেরত আনা যায়। এটা অবশ্যই কষ্টসাধ্য কাজ, বাট এটা আমাদের একদম টপ প্রায়োরিটিগুলোর একটা, যে এটাকে আনতেই হবে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের এই ক্রান্তিকালে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। সবাই মিলে কাজ করলে এর থেকে উত্তরণও ঘটবে। সকালে ঢাকা সেনানিবাসে কথা বলেন তিনি। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক বিতরণ করা হয়। বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২৮ জন সেনা সদস্যকে পদক পুড়িয়ে দেন সেনাপ্রধান। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মানুষের মনে ভীতি সঞ্চার করা হয়েছে যে জামাতে ইসলামী ক্ষমতা এলে নারীদের ঘরে আটকে রাখা হবে। জোর করে পর্দা করানোর দায়িত্ব কাউকে দেয়া হয়নি বলেও জানান তিনি। রোববার বিকেলে ফরিদপুরের রাজেন্দ্র কলেজের মাঠে জেলা জামাতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নারীরা তাদের পছন্দ অনুযায়ী পোশাক পরতে পারবে। এদিকে জামাত ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ আব্দুল কাদের মোল্লাকে নিষ্ঠুরভাবে বিচারিক আদালতে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। প্রায় ৯ মাস পর সেন্ট মার্টিনে গেল পর্যটকবাহী জাহাজ। সকাল 10টার দিকে শহরের নুরিয়ার ছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে ৬৫৩ জন যাত্রী নিয়ে জাহাজ MV-12 আউলিয়া সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। নতুন নিয়ম অনুযায়ী সেন্ট মার্টিন যেতে হলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তৈরি করা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ট্রাভেল পাস নিতে হচ্ছে। বঙ্গোপসাগর হয়ে দ্বীপে পৌঁছাতে জাহাজটির সময় লাগে প্রায় ৬ ঘন্টা। এখন পর্যন্ত এ রুটে 3টি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত 40 ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে, আহত প্রায় অর্ধশত। এ নিয়ে গেল শনিবার উপত্যকাটিতে নিহতের সংখ্যা 100 ছাড়িয়েছে। এর মধ্যে খান ইউনুসের দক্ষিণে ত্রাণ নেয়ার সময় ইসরায়েলি অভিযানে অন্তত 12 জন নিহত হয়। একই হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিলড্রেনের 4 কর্মীর প্রাণহানি হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে একাধিক মানবাধিকার সংগঠন। জাতীয় দলের হয়ে সাকিব আল হাসানের খেলা না খেলার প্রশ্নে এবার মুখ খুললেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শর্ত পূরণ হলেই এই অলরাউন্ডারকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে বলে মন্তব্য করেছেন তিনি। তবে আসন্ন বিপিএলে চিটাগাং কিংসের হয়ে সাকিব খেলবেন কিনা এই বিষয়ে খোলাসা করেননি বোর্ড সভাপতি। না, এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সেটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি। সো এটা দেখতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে। আমাদের লিস্টে আছে, আমরা আশা করি জোর একটা মানে সে যেভাবে চাচ্ছে বা এটা কিছু যদি সমাধান হয় তাহলে ডেফিনেটলি স্টিল আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখে খেলার ন্যাশনাল টিমে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচন করা হলো আসন্ন বিপিএল এর মাস্কট ডানা 36। সঙ্গে প্রকাশ করা হয় থিম সং। জুলাই বিপ্লবকে সামনে রেখে বিসিবি আর ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগ এটি। মাস্কট উন্মোচনের আগে জুলাই অনির্বাণ নামে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। মাস্কট ডানা 36-এ তুলে ধরা হয় শহীদ আবু সাইদের 2 হাত প্রসারিত করে পুলিশের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আর মুগ্ধদের দেশের প্রতি ভালোবাসার গল্প। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টিভি ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং এখন টিভি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।